নমস্কার, আমি ডক্টর রুদ্রজিৎ পাল। আহারে রোগমুক্তি খাদ্যে নিরাময়, এই বইটি নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর রুদ্রজিৎ পাল, ঢাকুরিয়া আমরি এবং রুবি হসপিটালের সঙ্গে যুক্ত কনসালটেন্ট ফিজিশিয়ান। আমি আপনাদের আজকে বলবো খাবার বিষয়, যেটাকে ইংলিশে বলা হয় ডায়েট। অর্থাৎ কোনো অসুখ হলে কি খাবেন আর কি খাবেন না, এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু সংশয় এবং বিভ্রান্তির কোনো শেষ নেই। ধরুন আপনার ডায়াবেটিস হলো, যেই এই খবরটা চারিদিকে রটে গেল, তখন আপনি চান বা না চান 100 রকম উপদেশ আপনার কানে এবং আপনার ইনবক্সে আসবেই। তার মধ্যে কেউ বলবে ভাত খাওয়া ছেড়ে দাও, শুধু রুটি খাবে। কেউ বলবে মিষ্টি খেতে পারো, অল্প করে খেলে কিছু হবে না। কেউ বলবে ওইসব কিচ্ছু করতে হবে না, তুমি একটু উচ্ছে আর নিম পাতা অর্থাৎ তেতো খাবার রোজ সকালে খাও, তোমার ডায়াবেটিস সেরে যাবে। সত্যি কি তাই? যদি সত্যি ডায়াবেটিস এইভাবে সেরে যেত, তাহলে কি এই নিয়ে সারা পৃথিবী জুড়ে এত গবেষণা, এত চিন্তাভাবনা করা হতো? সুতরাং বুঝতেই পারছেন যে খাবার বা ডায়েট নিয়ে যেসব কথা আমরা বলি বা শুনি, তার বেশিরভাগই কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিহীন। কোনো সায়েন্টিফিক বেসিস নেই, কোনো রিসার্চ নেই, বেশিরভাগই হলো লোককথা। অর্থাৎ আপনি কারোর কাছে শুনেছেন বা আপনাদের বাড়িতে চালু আছে, সেই কথাই আপনি সায়েন্স বলে চালাচ্ছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে এটুকু স্বীকৃত যে খাবার এবং ওষুধ এই দুটো মিলিয়েই কিন্তু যে কোনো অসুখ সারে। সুতরাং একটা অসুখ সারাতে হলে ওষুধের যতটা গুরুত্ব, খাবারের গুরুত্বও ততটাই। কিন্তু সেটা যদি সায়েন্টিফিক বেসিসে না হয়, আপনি যদি কিছু গুজব, কিছু প্রাচীন কথা, কিছু ট্র্যাডিশন শুনেই শুধু খান, তাতে সবসময় যে আপনার উপকার হবে সেটা কিন্তু নয়। এই জন্যই আপনার এমন কোনো তথ্যের সোর্স দরকার, যেখানে এই খাবার বিষয়ে সায়েন্টিফিক বেসিসে আলোচনা করা হয়েছে। সেটাই হলো এই আহারে রোগমুক্তি খাদ্যে নিরাময় বইটি। এই বইটি আমার লেখা, এটি 2023 সালে প্রকাশিত হয়েছে। এই বইটিতে বিভিন্ন অধ্যায়ে আমি ডায়াবেটিস, হাইপারটেনশন, ইউরিক অ্যাসিড, ক্যান্সার, এরম বিভিন্ন অসুখে খাবারের নিয়ম কি, সেই নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি। এবং প্রত্যেকটি আলোচনাই কিন্তু করা হয়েছে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে। অর্থাৎ ধরুন এই যে প্রথম কথাটা বললাম, যে সুগার হলে ভাত খাওয়া যাবে না, শুধু রুটি খেতে হবে, এই কথাটা আপনি শুনেছেন। এবার কথাটা সত্যি না সত্যি নয়। কোনো কথা ট্র্যাডিশনালি চলে আসছে মানে সেটা যে সত্যি এরকম নয়, আবার ট্র্যাডিশন মানেই যে সেটা মিথ্যে সেটাও তো নয়। সুতরাং সায়েন্টিফিক বেসিস থেকে আমি ডিসকাস করেছি কিভাবে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে আমরা যে কোনো খাবারের বর্ণনা করি এবং সেই খাবারকে চয়ন করি রোগীদের জন্য। ডায়াবেটিস রোগী ভাত খেতেই পারে, কিন্তু কতটা ভাত খাবে তার একটা সীমা আছে। কোন চালের ভাত খেলে ভালো সেটা একটা সীমা আছে। এই বইটিতে, অর্থাৎ আহারে রোগমুক্তি খাদ্যে নিরাময়, এই বইটিতে আমরা ভারতীয় বিভিন্ন খাবার নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি। বাজারে যত বই আছে, বাংলা হোক বা ইংলিশ, বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি বইয়ের অনুসরণে লেখা। অর্থাৎ সেখানে পাউরুটি, চিজ ইত্যাদি খাবার নিয়ে আপনি আলোচনা বেশি পাবেন, কারণ এই খাবারগুলো বিদেশে বেশি প্রচলিত, সেখানে এই নিয়ে গবেষণা বেশি হয়। কিন্তু ভারতের যে খাবার, ধরুন বাসমতি চাল ভালো না দুধেশ্বর চাল ভালো, এই নিয়ে আলোচনা খুব বেশি জায়গায় আপনার পাবার নেই। কিন্তু এই বইতে এই ধরনের আলোচনাই কিন্তু করা হয়েছে। হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হলো ভারতের খাদ্য বিষয়ক বিজ্ঞানের সবথেকে বড় প্রতিষ্ঠান। এইখানে নিয়ত গবেষণা হয়ে চলেছে বিভিন্ন ভারতীয় খাবারের খাদ্যগুণ নিয়ে। সেখান থেকে যে গবেষণাপত্র এবং বই প্রকাশিত হয়, সেই বইয়ের ভিত্তিতেই কিন্তু আমার এই বইয়ের বিভিন্ন তথ্য লেখা হয়েছে। এছাড়াও আধুনিক বিভিন্ন সায়েন্স জার্নালে, পিয়ার রিভিউড ইন্ডেক্স জার্নালে যেসব পেপার পাবলিশড হয়, সেখান থেকেও কিছু কিছু তথ্য নেওয়া হয়েছে। এর মধ্যে ভারতবর্ষ বা বাংলাদেশের মাছের বর্ণনা আছে,
ভারতবর্ষে প্রাপ্ত বিভিন্ন সবজি, বিভিন্ন শাক পাতা, বিভিন্ন ফলের বর্ণনা আছে। এর সঙ্গে বিদেশি খাবারের কথাও আছে, যেমন চিজ বা চিকেন, এগুলো যে বাদ তা তো নয়, কিন্তু তার সঙ্গে মেথি শাক বা নিম পাতা খেলে উপকার সত্যি কি না, কুলেখাড়া খেলে সত্যি অ্যানিমিয়া কমে কি না, সেই নিয়েও কিন্তু আমি বিস্তৃতভাবে এই বইতে আলোচনা করেছি। সুতরাং এই বইটি পড়লে আপনারা ভারতীয় খাদ্যাভ্যাসের দিক থেকে কোনটি ঠিক আর কোনটি ভুল সেই বিষয়ে একটি সম্যক ধারণা লাভ করতে পারবেন। আগেই বললাম ডায়াবেটিস, হাইপারটেনশন, লিভারের অসুখ, কিডনির অসুখ, বেশি ইউরিক অ্যাসিড হলে কি করবেন, এরকম প্রত্যেকটা অসুখ নিয়ে আলাদা আলাদা অধ্যায় আছে। কোন অসুখে কোন খাবার ভালো সেটা নিয়ে বলা আছে। প্রত্যেক চ্যাপ্টারের বিভিন্ন প্যারাগ্রাফে টেবিলস এবং চার্টস দেওয়া আছে, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন 4-5টা খাবারের মধ্যে কোনটায় প্রোটিন বেশি, কোনটায় সোডিয়াম বেশি। সুতরাং আপনাকে যদি বলা হয় কম সোডিয়াম খাবার খেতে, কিভাবে আপনি খাবার চুজ করবেন সেটা এই বই থেকে আপনি করতে পারবেন। অর্থাৎ এই বইটি হলো, আপনি যদি ডায়েটিশিয়ানের কাছে না যেতে চান তাহলে এই বই পড়েও কিন্তু আপনি আপনার খাদ্য তালিকা ঠিক করতে পারবেন। অবশ্যই ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শের কোনো বিকল্প হয় না। আমি একবারও বলছি না যে এই বইটি পড়লে আপনাকে আর চিকিৎসকের কাছে যেতে হবে না বা ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে না, কিন্তু আপনার মনে যে প্রচুর প্রশ্ন আছে, হয়তো সবগুলোর উত্তর আপনি একসাথে এই সমস্ত পেশাদারের কাছে পাচ্ছেন না, সেক্ষেত্রে এই বই থেকে আপনি কিন্তু আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন ধরুন, একটি ধারণা আছে কিডনির অসুখ হলে কোনো মাংস খাওয়া যায় না, কোনো প্রোটিন খাওয়া যায় না। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কেননা যদি আপনি প্রোটিন না খান তাহলে কিন্তু আপনার শরীরে ক্যাটাবলিজম বা ক্ষয় হবে, চট করে ওয়েট লস হবে, উইকনেস হবে, অস্টিওপোরোসিস হবে। সুতরাং কিডনির অসুখের পেশেন্টদেরও প্রোটিন খেতে হয়, মাংসও তারা খেতে পারে, কিন্তু কোন প্রোটিন খাবে? অ্যানিম্যাল প্রোটিন না প্ল্যান্ট প্রোটিন? মাংস খেলে কতটা খাবে? কোন মাংস খাবে? চিকেন না অ্যানিম্যাল মিট মানে রেড মিট? এই সব নিয়ে বিস্তৃত বর্ণনা এই বইতে আছে। একটি ভুল ধারণা আছে যে ইউরিক অ্যাসিড হলে নাকি মসুর ডাল, ঢ্যাঁড়স, টমেটো সমস্ত বাদ দিতে হয়। সম্পূর্ণ ভুল ধারণা, কিন্তু এই ধারণাটা চলে তো আসছে। আপনার ইউরিক অ্যাসিড একটু বাড়লেই আপনাকে অনেকেই বলবে কাল থেকে আর মসুর ডাল খেও না, পরশু থেকে আর ঢ্যাঁড়স খেও না। এগুলো করার দরকার নেই। তাহলে কোন সবজি বা কোন ফল আপনি খেতে পারবেন আর কোনটা পারবেন না? ইউরিক অ্যাসিড হলে কি সত্যিই কোনো খাবার বাদ দিতে হয়, নাকি সব খাবার খাওয়া যায়, নাকি আপনার সত্যিই রেড মিট বাদ দিতে হবে? এই প্রশ্নের সায়েন্টিফিক উত্তরগুলো আপনি আমার বই থেকে পাবেন। এছাড়া বইয়ের শেষ অধ্যায় রান্না করার পদ্ধতি নিয়েও কিছু বৈজ্ঞানিক আলোচনা করা হয়েছে। যেমন ধরুন, রান্না করার সময় কোন তেল ব্যবহার করবেন। আজকাল দেখবেন খুব দামি অলিভ অয়েল অনেক জায়গায় বিক্রি হয়, সাধারণ সর্ষের তেল বা সানফ্লাওয়ার অয়েলের প্রায় 4 গুণ দাম, কিন্তু অনেকে সেগুলো কেনেন, কেননা একটি কথা বাজারে আছে যে অলিভ অয়েল নাকি হার্টের জন্য খুব ভালো। সেটা কি সত্যি? সত্যিই কি ওরকম 2000-3000 টাকা লিটার অলিভ অয়েল খেলে আপনার বিশেষ কোনো উপকার হবে? নাকি সর্ষের তেলও আপনি খেতে পারেন যদি সেটা কম করে খান। কম মানে কতটা কম? আপনি কি সর্ষের তেল 1 চামচ দিয়ে রান্না করবেন নাকি 1 হাতা দিয়ে রান্না করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার দরকার। কেননা ধরুন আপনার কোলেস্টেরল বেড়েছে। ও হ্যাঁ, এখানে বলে দেওয়া দরকার, কোলেস্টেরল বাড়লে কি খাবেন সেই নিয়েও কিন্তু একটি বিশাল অধ্যায় এই বইতে আছে। তাহলে কোলেস্টেরল বেড়েছে, আপনাকে বলা হলো লো ফ্যাট ডায়েট মেনটেন করুন। তা লো ফ্যাট ডায়েট মানে কি? আপনি কি তেল খাওয়া বন্ধ করে দেবেন কাল থেকে শুধু সেদ্ধ, নাকি তেল খেতে পারবেন? সেটা কি অলিভ অয়েলই খেতে হবে না সানফ্লাওয়ার অয়েল? এগুলো তো দামি, আপনি কি কিনতে পারবেন? এই প্রশ্নের উত্তরগুলো আপনার দরকার। সর্ষের তেল আপনি খেতেই পারেন, কিন্তু কম করে খেতে হবে। কিভাবে সেটাই বইতে দেওয়া আছে। তাহলে কোন খাবারগুলো কোলেস্টেরল বেশি হলে ছাড়তে হবে? ভাত কি খেতে পারবেন? দুধ খেতে পারবেন, নাকি দুধ বাদ দিয়ে দিতে হবে? এগুলোর আনসার আপনার দরকার। অনেকেই আছেন যে ভুল ধারণার বশবর্তী হয়ে শুধু শুধু প্রচুর খাবার বাদ দিয়ে দেয়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সব খাবার তার বাদ, তার ইউরিক অ্যাসিড একটু বেশি, তার কোলেস্টেরল একটু বেশি, সুতরাং সব খাবার তার বাদ। ওইভাবে বেঁচে থেকে লাভ নেই। আপনাকে খেতে তো হবে। সুতরাং বুদ্ধিমানের মতো খাবার চয়ন করতে হবে। কোনো কিছু খাবো না ওরমভাবে জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না। অর্থাৎ আপনাদের প্রচুর ভুল ধারণা ভাঙানোর জন্যই এই বই, এবং এর সাথে আমি চেষ্টা করেছি যাতে এই বই পড়ে অন্তত প্রাথমিক অবস্থায় আপনি নিজেই নিজের একটি সায়েন্টিফিক খাদ্য তালিকা প্রস্তুত করে খেতে পারেন এবং সুস্থ থাকতে পারেন।
ধন্যবাদ।